মানুষ কতটা নিচে নামলে, মানুষ কতটা ছোটলোক হলে এরকম একটা জঘন্য কথা বলতে পারে। আমার বিএনপির নেতৃবৃন্দ ওই জামাতের মেয়েদের ছায়া খুঁজে দেবে বলে দিলাম। জামাত ইসলামের নারী কর্মীরা যদি কারো বাড়িতে ভোট আনতে যায়, ভোট চাইতে যায়, তাহলে তাদের কান দিয়ে ছায়া খুলে দেবেন। নাউজুবিল্লাহ বলেন ভাই। নাউজুবিল্লাহ। এটা বলতেছে ভাই, নেতা কর্মীদের আদেশ দিচ্ছে। কে আদেশ দিচ্ছে? একজন বিএনপি নেতা। কত সুন্দর কথা বলতেছে। হ্যাঁ, জামাত ইসলামের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের টান দিয়ে ছায়া খুলে দিবেন। তো এই যদি হয় একজন বিএনপি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে ওই নেতার আদেশে যদি মনে করেন যে ওই নেতা যদি এমপি হয়ে যায়, সংসদে যায়, তাহলে সেই নেতা কতটুকু আমাদের দেশের মা বোনদের ছায়া হেফাজত করবে সেটা তো বোঝা শেষ। কারণ ওই কুলাঙ্গার, ওই চরিত্রহীন, ওই লুচ্চার উদ্দেশ্য, ওই লুচ্চার অভ্যেসই হলো স্থান দিয়ে মিয়া ঝালের ছায়া খোলা। বোঝেন নাই? ওটা হলো লুচ্চা, ওটা হলো চরিত্রহীন, ওর চরিত্র খারাপ, ওর চরিত্র লুচ্চার চরিত্র সমান। এই লুচ্চা মার্কা লোকের সংসদে পাঠাইয়া আবার বাংলাদেশে মা বোনদের সম্মান রক্ষা করতে চান, মা বোনদের ভালো রাখতে চান, ও আশা করা যায় না। এই সমস্ত কুত্তা মার্কা লোক যদি সংসদে যায়, সংসদের গোয়াটাই মেরে ফেলাইবে। বাংলা কথা কয়া গেলাম। আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। সে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে। এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে, অথচ ওই বিএনপি নেতা ভুলে গেছে গত 1.5 বছর আগেও মির্জা আব্বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত। এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে, রাতের ভোটে, নানান ধরনের অপকৌশলে এক একজন 3 টার্ম 4 টার্ম থাকতে পারে। এই একটা ভোট যতটুকু আমি বুঝছি, কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না 2 টার্মের বেশি আর থাকতে পারবে না, তুমি যতই যোগ্যতা হও। তো অন্তত পক্ষে এইটা হলেও তো কেউ যদি জুলুমও করে, বাবা 2 বার থেকে তুই বিদায়, এইটা হলেও হওয়া দরকার, ঠিক না? ক্যান্ডিডেট বেচারার জীবনে ইসলামের নামগন্ধ কিছু নাই, কিন্তু পোস্টারে বিসমিল্লাহটা লম্বা করে লিখতে হবে অথবা আল্লাহর নামটা লম্বা করে লিখতে হবে, যাতে করে সবাই জানে যে আমি খুব ধর্মভীরু মানুষ। ভোট যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া ফেরেশতার মতো ভালো মানুষ সেজে, ইনোসেন্ট বয়সে যে আসবো। আমি যে ডাকায় 3 বমসোর 2 নম্বর সেটা লুকায় রেখে এরকম আসতে হবে। এই চরিত্র। দর্শক শ্রোতা, এতক্ষণ শুনলেন আপনারা ভিডিওর শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজ থেকে ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্যবহুল আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন। চলুন দেখে আসি। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। আমি অনেক সময় ফেসবুকে যে সমস্ত কথাবার্তা লাইভে বলি, এর মাঝে অনেক কিছু গ্যাপ ছিল, অনেক কিছু ছোটখাটো গ্যাপ। আমরা ইন্টেলিজেন্সে যেভাবে অ্যানালিসিস করি সেটা হচ্ছে, একটা তথ্য পাওয়া গেছে, প্রথম তথ্য, দ্বিতীয় তথ্য, তৃতীয় তথ্য, তিনটার মধ্যে লিঙ্ক আপ নাই, বাট মাঝখান থেকে যদি একটা ইনফরমেশন হয় ওটার সাথে লিঙ্কিং হয়। সো অ্যাট প্রেজেন্ট আমি এতদিন যে বলে আসতেছিলাম যে আমেরিকা চায় না বিএনপি পাহাড়ে আসুক, এটা ফাইনালি অ্যাকচুয়ালি গ্রাউন্ড রিয়েলিটি। এখন আমি ওইটাই এক্সপ্লেইন করবো যে আমি কোন কোন সোর্স থেকে কিভাবে এই জিনিসটা জানতে পেরেছি বা কিভাবে এখন আমি ফাইনালি শিওর হলাম। সেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে 2022-23 সালে যে বিএনপি যে আন্দোলন করতেছিল, একটা সময় আমাদের মনে হচ্ছিল যে আন্দোলনটা সাকসেসফুল হবে। আমরা সবাই, দেশের জনগণ সবাই বিএনপির পিছনে ছিলাম। বিএনপির সামনের অনেক বিএনপি নেতাকর্মীরা অনেক সাফার করেছে এটা নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত মানে ফাইনাল অ্যাসল্টে যাওয়ার আগে দেখা গেছে যে সব ব্রেকডাউন। এর মূল কারণ ছিল হচ্ছে, এক হচ্ছে এখানে ক্যাপ্টেন শাহনাজ, রিটায়ার্ড ক্যাপ্টেন শাহনাজ, সে কনক স্যারের সাথে বলেছিল যে 5 জন সিনিয়র বিএনপি নেতা প্রায় জেনারেল ওয়াকার, শেখ হাসিনার কাছে আসা যাওয়া করতো, মাঝে মাঝে খামো নিয়ে আসতে দেখা গেছে। এরকম একটা তথ্য দেওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে শাহনাজ, তোমাকে কিন্তু বিএনপি কেউ জিজ্ঞেস করছে যে কারাই 5 জন? না স্যার, কেউ জিজ্ঞেস করেনি। আমি এটা নিয়ে পরে একটু লেখালেখি করেছি, বাট এটার মূল দিকটা হচ্ছে যে বিএনপি হয়তো জানতো যে তাদের সাথে শেখ হাসিনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আমার কাছে তাই বলছে। এখন ওই যে ইসলাম আলমগীর যেভাবে বলতেছে না যে আপা নাই, মানে শেখ হাসিনা নাই, এবং তার লোকজন মানে কোথায় ভোট দিবে এটা তার একটা বিগ কনসার্ন, উনি দেখভাল করবে, সব কেন যেন এখন একটা লিঙ্কিং আউট হচ্ছে। এখন এর সাথে কেন মানে বিএনপির এই আন্দোলনগুলো সাকসেস হচ্ছিল? বিকজ সামহার ফ্রম দ্য লন্ডন এই ইনফরমেশনগুলো লিক হচ্ছিল যে তারা কি কি ফাইনাল ডিসিশন নিচ্ছে, এগুলো সব কিছু জানছিল। এগুলো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এটা ভালোভাবেই জানতো, যার ফলে এগুলো একটা সাকসেসফুল হয়। আরেকটা জিনিস হচ্ছে, এখন আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা সবাই জানি 1/11-এর পরে ওয়ার অন টেরর এটার পার্ট হিসাবে আমেরিকা ভারতকে বাংলাদেশ দেখাশোনার দায়িত্ব দিয়েছে অন বিহাফ অফ দেম। এটা এখন মোটামুটি প্রুভেন এই জিনিসটা। এটা হওয়ার পরে
ভারত যেটা করেছে, তারা আমাদের দেশের উপরে যখন যেহেতু আওয়ামী লীগ ছিল, এমন ভাবে কন্ট্রোলটা নিচ্ছে, সেই কন্ট্রোলে আমেরিকা অ্যাকচুয়ালি আর দাঁত বসাইতে পারতেছিল না, আমেরিকা বাংলাদেশের কোনো অ্যাফেয়ার্সে কোনো ইনফ্লুয়েন্স করতে পারতেছিল না। এখন এটার ইনফ্লুয়েন্স যেহেতু করতে পারতেছিল না, তখন তারা কি করছে, আমি একটা ইনস্ট্যান্ট বলি, আমি যখন 2010-11 তখন আমি সিও প্যারাকন্ডোমেন্ট ছিলাম, তখন অনেকগুলো আমেরিকানদের সাথে জয়েন্টিং করতাম। ড্যান মদিনাও এসেছিল আমার ইয়াতে একবার, আমার ইউনিটে একটা ট্রেনিং এর ক্লোজিংয়ে। যেহেতু এম্বাসির সাথে আমার যোগাযোগটা ছিল, তখন আমি একটা ইনফরমেশন জানতে পারি, সেটা হচ্ছে ড্যান মদিনা উনি গার্মেন্টস সেক্টর রিলেটেড কোনো একটা ইনফরমেশন একটা অ্যাডভাইস করেছে বাংলাদেশ সরকারকে এটা ফিল আপ করার জন্য, বাট বাংলাদেশ বলছে আমি করবো না, দিল্লি থেকে খবর আসতে হবে। ড্যান মদিনা দিল্লিতে ফ্লাই করছে এবং ইন্ডিয়ানদেরকে ম্যানেজ করতে পারেনি, চলে আসছে। এখানে বলতে চাচ্ছি যে আমেরিকানরা অ্যাকচুয়ালি ত্যক্ত বিরক্ত হয়ে গেছিল যে ভারতের এই কন্ট্রোলটা হবে। আমরা এখন আন্তর্জাতিকভাবে ভারতের সাথে আমেরিকার যে সম্পর্কটা আছে এটা আমরা ভালো করে জানি। সো 2022-23 সালে যখন এটা সাকসেস হলো না, তখন তারা ফোকাসটা সরাই দিয়ে জেনজির মাধ্যমে, আমি জেনজিকে কোনো আন্ডারমাইন করতেছি না, ফাইনালি তারাই জীবন দিছে রাস্তায়। কেউ যদি কোনো অ্যাডভাইস করেও থাকে, তারা যদি ফলো করে থাকে, নাথিং বাট অন গ্রাউন্ডে দে আর দ্য ফুট সোলজার। আমরা দেখেছি যে তারা প্রফেসর ইউনুসকেই প্রেফার করেছে এবং আমেরিকাদের চয়েসও ছিল প্রফেসর ইউনুস। ফেয়ার এনাফ। আচ্ছা, এরপরে হলো কি যে এখন একটা নির্বাচন হবে, প্রথম অনেক শুরু হয়েছে, এখনই নির্বাচন 5 বছর 3 বছর থাকতে হবে। আচ্ছা, এখন এর মধ্যেই ওই যে বিএনপির সাথে ইন্ডিয়ার একটা কানেকশন হয়ে গেছে। অনেকে আবার বলবেন ভাই জামাত একটা বলতেছেন না, জামাত তো আমিরও তো ইয়ার সাথে কথা বলছে, হ্যাঁ কথা বলছে, বাট ফাইনালি আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পুরা মিডিয়া তারেক রহমানকে প্রাইম মিনিস্টার বানাই দিচ্ছে অলরেডি, আর ইয়া হচ্ছে ভিলেন, জামাত ইসলাম হচ্ছে ভিলেন। সো এখান থেকে কিন্তু আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি ওই শেখ শের বাংলা ফজলুল হকের বিখ্যাত সেইং যে ভারত যদি আমার প্রশংসা করে উঠলো যে উই আর ইন দ্য রং ডিরেকশন। সো ভারত যাদের প্রশংসা করে দে আর ইন এ রং প্লেস। সো এটা আমরা যেমন জানি, আমেরিকাও সেমন জানে। সো আমেরিকা জানার পরে অ্যাকচুয়ালি তারা বিএনপিকে ব্যাকআপ দিচ্ছে না, তার কারণ একটাই, তারা তাদের বাংলাদেশ নিয়ে একটা কনসার্ন আছে। আপনারা সবাই জানেন যে আমেরিকার যে একটা পজিশন এখন গ্লোবালি, তার সে গিয়ে ইয়াকে নিয়ে আসছে, কি বলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসছে, ইরানকে বলতেছে তাদেরকে আক্রমণ করবে। এবং টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, যে আমেরিকায় কিন্তু বর্তমানে ইমিগ্রেন্টদের উপরে যে একটা অত্যাচার চলতেছে, মানে ইটস সামথিং ভেরি আনরুলি। সো এরকম একটা আনরুলি সিচুয়েশনে আপনি এখন বাংলাদেশ ভারতের সাথে যাইতে চান নাকি আমেরিকার সাথে যাইতে চান? আমি ভারতের সাথে যাইতে চাই না। সো আমেরিকার সাথে অবভিয়াসলি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে জামাতের, বিকজ তারা চায় না বিএনপি পাওয়ারে আসুক। ক্লিয়ার, লাউড এন্ড ক্লিয়ার। এখন এইটা অ্যাকচুয়ালি যে কনভারসেশন হয়েছে ওটা কিন্তু 1 ডিসেম্বরের। আমি অ্যাকচুয়ালি কালকে একটা ফাংশনে ছিলাম। ওই ফাংশনে একজন আইটি প্রফেশনাল ছিলেন যারা গভর্নমেন্টের ইউএস গভর্নমেন্টের সাথে কাজ করে, কনসার্ন লোকে। তা আমি আমার ফ্রেন্ডকে, সে আমার সরাসরি পরিচিত না, ফ্রেন্ডকে বলে দিয়েছিলাম যে এটা কেয়ারফুলি ক্যালকুলেশন করা হয়েছে, সে যেন ও সে প্রশ্ন করেছে যখন, সে তখন হাসে কোনো জবাব দেয় না, যে ভাই আপনারা তো এটা কেয়ারফুলি কেয়ারলেসলি ইচ্ছা করে দিচ্ছেন, হাসে কোনো জবাব দেয় না। সো এটাই হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যান্সার। সেটা হচ্ছে এই যে আমরা যতই বলতেছি যে এইটা ফাঁস করছে, ও এটা ফাঁস করছে, বাট অ্যাকচুয়ালি ওই যে প্রফেসর যেটা বলছে মেডিকেল প্ল্যান ডিজাইন, এটা ইচ্ছা করে দিচ্ছে জাস্ট টু জামাতকে মাইলেজ দেওয়ার জন্য। এখন আপনারা সবাই জানেন যে আমেরিকা জামাতের পিছনে আছে। আমি এই জিনিসটাকে এখন বিএনপি পার্টি এখন লাফায় উঠবে যে শেখ ম্যাডাম খালেদা জিয়া বলেছিল আমাদের বন্ধু আছে কিন্তু প্রভু নাই। এখানে কিন্তু সেম জিনিসটা, এখানে জামাতের প্রভু হিসাবে দিচ্ছে, ইটস নট দ্যাট। বাট আমি আজকে একটা কার্টুন দিয়েছি, ওই কার্টুনটা অ্যাকচুয়ালি আমি জেনে বুঝিয়ে দিয়েছি। আমাকে অনেকে আমার যে কমেন্টটা ছিল যে শরিয়া আইন রিলেটেড যে ইয়াটা বাস্তবতা, যেটা আমার ওয়ালে আছে, আমি জাস্ট বোধহয় ঘন্টা দেড়েক আগে এটা পোস্টিং দিচ্ছি, এবং অনেক ছবিটা নিয়ে কমপ্লেন দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমি ছবিটা রাখতে চাই কি জন্য, কারণ এটা বাস্তবতা যে ওরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে যে তারা শরিয়া আইনটা, হয়তো তারা নিজে থেকেই শরিয়া আইনটা চাইতো না, কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে শরিয়া আইনটা তারা অ্যাকচুয়ালি ইয়াই করতে পারে না, তারা বাস্তবায়ন করতে পারবে না। ওই কনফিডেন্স আমার নাই যে ওরা। সো রেগুলার দলের মতোই সে একটা রেগুলার দল, যেখানে ভালো মানুষ আছে, তারা এটাই দাবি করতেছে। আমরা যেহেতু আগে এদেরকে কখনো ক্ষমতায় দেখিনি, আমরা শুধু দুজন মিনিস্টারকে দেখেছিলাম, তাদের কাছে কোনো করাপশনের এলিগেশন ছিল না। বাট অনেকে কমপ্লেন করেন যে মন্ত্রণালয়ের থ্রুতে তাদেরকে অনেক লোকজন, তাদের লোকজনকে চাকরি দিছে। বাংলাদেশে কোটি কোটি টাকা লোক পাচার করতেছে, ওইটার কোনো খবর নাই, আর যেহেতু তার নিজের দলের লোকদেরকে দিছে। সো আমি এটা ওইভাবে দেখবো না কি জন্য, কারণ জামাত যারা করে, শিবির যারা করে, তারা কিন্তু কোনো চাঁদাবাজির সাথে জড়িত, এটা আমি খবর পাইনি। অনেকে আবার হাদিয়াটা দেওয়ার অনেক কিছু, বাট ওই মানে যেভাবে স্ট্রং ভাবে আসে, যে সমস্ত মেইন মিডিয়া কভার করে, ওরকম কোনো কিছু পাইনি। কিন্তু এর কারণটা হচ্ছে একটাই, যে ওদের ক্যাডার ভিত্তিক, এবং ওরা কিন্তু তাদের লোকজন সবাই চাকরি করে, কোথাও না কোথাও এমপ্লয়েড, আনএমপ্লয়েড ভ্যাগাবন্ড ঘুরে বেড়াইতেছে, এখন রাজনীতি করতেছে, চাঁদাবাজি করছে। ইটস নট লাইক দ্যাট। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি ভয়ঙ্কর একটি পরিকল্পনা তৈরি করে রেখেছে। আর এই পরিকল্পনা অন্য কেউ করে নাই, এটি স্বয়ং এসেছে তারেক রহমানের মাথা থেকে। আপনাদের কি মনে পড়ে তারেক রহমান যেদিন বাংলাদেশের মাটিতে পাড়া দিলেন,
এবং তিনি 300 ফিটে যে বক্তব্যটা দিয়েছিলেন, সেখানে একটি বক্তব্য তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। মনে পড়ে আপনাদের? সে যখন বাংলাদেশে আসে তার আগেই ওইখানে বসে কিছু প্ল্যান সে করে আসে। এই প্ল্যানগুলো জানতো শুধুমাত্র ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার সাথে তার এই প্ল্যানটা হয়েছিল। আর বাংলাদেশে হাসিনাপন্থী যে আমলাগুলো আছে, যে পুলিশ প্রশাসন আছে, যে বেনজিরের পুলিশ আছে, যে মনিরুলের পুলিশ আছে, যে হারুনের পুলিশ আছে, এরা জানতো। যার কারণে তিনি সেখানে খুব সচেতনভাবেই এই কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আর সেই প্ল্যানটা নির্বাচনের দিনকে কেন্দ্র করে। আপাতত আমরা এটুকু বলতে পারি যে আগামী 12 তারিখের নির্বাচন হচ্ছে না। এই নির্বাচন বানচাল করার জন্য যত ধরনের উস্কানি, নির্বাচন বানচাল করার জন্য যা যা করা দরকার সব করছে বিএনপি। আর এটি কি বিএনপি শুধু নিজেদের বুদ্ধিতে করছে, ওই কর্মী সমর্থকরা করছে? না, এটি ভাবলে কিন্তু আমাদের ভুল হবে। এটি স্বয়ং তারেক রহমান এবং তার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তার নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে তোমরা এই করো। এইভাবে যেখানেই জামাত ইসলামের লোকজন ভোট চাইতে বের হবে, এনসিপির লোকজন যেখানেই ভোট চাইতে বের হবে, সেখানেই তোমরা তাদের উপরে হামলা করবে, তাদের উপরে আক্রমণ করবে। ফলটা হবে কি? দুইটা ফল হবে। মূলত এখানে এক ঢিলে দুইটা পাখি মারার জন্য তারেক রহমান এই প্ল্যানটা তাদেরকে দিয়েছে। নাম্বার 1, যখন তোমরা তাদের উপরে হামলা করবে, প্রথম টার্গেট আপাতত যেটা হাসিল হবে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ ভয় পেয়ে যাবে। প্রত্যেকেই, এদেশের সাধারণ নিরীহ মানুষ যারা আছে তারা ভয় পেয়ে যাবে। তারা ভয় পেয়ে আর অন্য দলের কথা মুখেও আনার সাহস পাবে না। এবং তাদের ভিতরে এই কনসেপশন তৈরি হবে যে তাহলে এত ক্ষমতার অধিকারী যেহেতু বিএনপি, এখানে অন্য কাউরে তাহলে ভোট দেওয়া যাবে না, বিএনপিকেই ক্ষমতায় আনতে হবে, বিএনপিকেই আমরা ভোট দেই, ধানের শীষেই আমরা ভোট দিই। জনগণ তখন ভয়ে ভীত হয়ে তাদেরকে ভোট দেবে। আর নাম্বার 2 হচ্ছে, যখন এইভাবে একের পর এক তোমরা হামলা করবে জামাতের লোকজনের উপরে, এনসিপির লোকজনের উপরে, তাদের নারীদেরকে হেনস্থা করবে, তাদের বুরকা টেনে ছিঁড়বে, তাদের হিজাব ধরে টানাটানি করবে, এই কাজ করলে জামাত ইসলাম কতক্ষণ ধৈর্য ধরে থাকবে? একজন মানুষ খুব বেশিক্ষণ ধৈর্য ধরে থাকতে পারে না। তাহলে যখন তারা অধৈর্য হয়ে যাবে, তখন তারা পাল্টা তোমাদের উপরে আক্রমণ করবে। আর যখনই তোমাদের উপরে আক্রমণ করবে, তখনই সমস্ত মিডিয়াগুলোর সাথে তার এই সেটিংটা হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের যে মিডিয়াগুলো আছে, যারা শেখ হাসিনার সময় শেখ হাসিনার গোলামি করেছে, এখন তারেক রহমানের সময় তারেক রহমানের গোলামি করছে। মূলত এই মিডিয়াগুলো বাংলাদেশ খারাপ হওয়ার জন্য এরা দায়ী। রাজনীতিবিদরা 50% দায়ী হলে এই মিডিয়াগুলো বাকি 50% দায়ী। কারণ তাদের তো কেউ বলে দেয় নাই যে তোমরা তারেক রহমানের পা চাটো। তাদেরকে শেখ হাসিনা বলে দিয়েছিল না, হ্যাঁ, তাদেরকে আকার ইঙ্গিতে বলেছিল, কিন্তু তারা পা না চাটলে পরে শেখ হাসিনা তাদেরকে দিয়ে চাটাতো। তারেক রহমানও কিন্তু তাদেরকে ওইভাবে আক্ষরিকভাবে খুব ফোর্স ক্রিয়েট করে বলে নাই যে তোমরা আমাকে আমার পা চাটো। কিন্তু তারেক রহমান দেশে আসার পরে তারা পা চাটতে শুরু করেছে। তো যাই হোক, তাহলে যখনই জামাত ইসলাম পাল্টা তোমাদেরকে প্রতিঘাত করবে, কোথায়ও আমার কোনো নেতাকর্মীকে যদি কোনো রকম একটা ফুলের টোকা দেয়, সাথে সাথে তোমার মিডিয়াগুলো বসে আছে এবং এই মিডিয়াগুলো তাদের কানে এবং নাকে এক ধরনের বিশেষ টুল ব্যবহার করছে, বিশেষ এলিমেন্টস ব্যবহার করছে, যে এলিমেন্টস গুলো সেখানে বিএনপির একটা সেন্সর লাগানো আছে আর জামাত এবং এনসিপির একটা সেন্সর লাগানো আছে। বিএনপি যখন পাদে, তখন ওই দুর্গন্ধটা ওই এলিমেন্টস গ্রহণ করে না, ওই টুলসটা গ্রহণ করে না, ফলে তাদের নাক এবং কান খুব সজাগ থাকে। আর জামাত যদি কোনো রকম পাদার উপক্রম করে, তাহলে সাথে সাথে তাদের ওই সেন্সর অত্যন্ত সজাগ হয়ে যায়। অনেকটা ওই যে ঝড়ের পূর্বাভাসের যে সাইরেন বেজে ওঠে না, যুদ্ধের প্রারম্ভে যে সাইরেন বেজে ওঠে, অথবা ব্যাংকগুলোতে যে ভোল্টের ভিতরে যে ইন্ট্রোডিউসার অ্যালার্ম থাকে, ওই অ্যালার্মগুলো যেমন আগাম বিপদের সংবাদ পেলেই তারা অটো বেজে ওঠে, এই সাংবাদিকদের এই মিডিয়া হাউসগুলোর নাকে এবং কানে এরকম জামাত সম্পর্কে একটা সেন্সর লাগানো আছে। এবং তারা গভীর আগ্রহে, অত্যন্ত ধ্যানী পাখির মতো, মাছরাঙার মতো তারা অপেক্ষায় আছে কখন জামাত ইসলাম পাল্টা বিএনপির কারো গায়ে একটা ফুলের টোকা দেবে। সাথে সাথে সমস্ত মিডিয়াগুলো একসাথে ঝাঁপিয়ে পড়বে জামাতের উপরে। কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আপনারা দেখেছেন গত 2 দিনে, অর্থাৎ 25, 26, আজ তো 27 তারিখ চলে গেল আমি যখন ভিডিও করছি, এই 2 দিনে সারা বাংলাদেশে তারা প্রায় 22 জায়গায় জামাতের নারী নেতৃত্বের উপরে তারা হামলা করেছে, তাদেরকে হেনস্থা করেছে, শারীরিকভাবে তাদেরকে লাঞ্ছিত করেছে, বৃদ্ধ মহিলাদের পেটের উপরে, তল পেটের উপরে তারা বুট জুতা পায়ে লাথি পর্যন্ত মেরেছে। এমনকি জামাতের পুরুষ কর্মীদের পুরুষাঙ্গের উপরে লাথি দিয়ে তাদের ওই পুরুষাঙ্গটা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে এই কয়দিনে। আজও 27 তারিখে সারা বাংলাদেশেই হামলা হয়েছে। সবচেয়ে নেককারজনক হামলা যেটি হয়েছে সেটি ঢাকা 8 আসনে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে তারা হামলা করেছে। ছাত্র দলকে লেলিয়ে দিয়েছে মির্জা আব্বাস এবং ইশরাক। কয়েকদিন আগে বলেছিল, আপনাদের মনে আছে, যে আমরা যদি আমাদের কর্মীদেরকে হুকুম দেই তাহলে জামাত এবং এনসিপি তারা মাঠেই নামতে পারবে না। তারা মূলত তাই করেছে এবং তারা তাই চাচ্ছে যে আমরা মাঠে নামতে দিব না, ফাঁকা মাঠে গোল দিব। যদি তারা পাল্টা প্রতিঘাত করতে আসে তাহলে আমাদের মিডিয়াগুলো তাদের চরিত্র হনন করবে, আমাদের পথ একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। বিএনপি এই যে প্ল্যানটা নিয়েছে, জামাত ইসলাম এখন যদি কোনো মতো অবস্থায় কোনো জায়গায় বিএনপিকে প্রতিঘাত করে, পাল্টা প্রতিঘাত করে এই আঘাতের জবাব দেয়, তাহলে এটা হট্টগোল শুরু হবে। হট্টগোল শুরু হলেই
নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করে দেবে, তফসিল স্থগিত করবে, নির্বাচন হবে না। আচ্ছা, এখন জামাত ইসলাম যদি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যদি তারপরেও ঠিক আছে, জনগণ যেহেতু আমাদের সাথে আছে, আমরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিব, এই পরিকল্পনা নিয়ে জামাত যদি ধৈর্য ধরে মায়ের খেয়ে খেয়ে সামনে এগিয়ে যায় এবং 12 তারিখ পর্যন্ত যদি এসেই যায়, তাহলে তারেক রহমানের সাথে যে ডিলটা হয়েছে উচ্চ পর্যায় থেকে কিছু নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আমলাদের কাছ থেকে, প্রশাসনের কিছু কর্মকর্তাদের কাছ থেকে, যারা এই জুলাই গণঅভ্যুত্থানপন্থী কিছু মানুষ আছে না, আছে তো অবশ্যই, নাম প্রকাশ না করার শর্তে তারা এটি বলেছে যে তাদের এই প্ল্যান যে তারা 12 তারিখে সরাসরি ভোট কেন্দ্র দখল করে ফেলবে। যখন ভোট কেন্দ্র দখল করে ফেলবে, ব্যালট ছিনতাই করে নেবে, এবং ব্যালট ছিনতাই করে নিয়েই তারা যেটা করবে, একের পর এক শুধু ধানের শীষান না, আর এদিকে তাদের যে সন্ত্রাসী বাহিনীরা আছে তারা কিছু সময় অন্যান্য দলের লোকদেরকে ঠেকিয়ে রাখবে, আর সেখান থেকে ভোটগুলো তারা বলে দেবে যে এত ভোট হয়েছে। জেলা নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা তিনি প্রজেক্টরের মাধ্যমে ঘোষণা দিবেন যে অমুক দল বা অমুক প্রার্থী এত ভোট পেয়েছে, অর্থাৎ ওইখান থেকে ঘোষণা হয়ে যাবে। ওই ঘোষণা হবার সাথে সাথে মেইন স্ট্রিমের সমস্ত মিডিয়া তারা তো বসেই আছে, প্ল্যানটা দেখেন কত ভয়ঙ্কর প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে। তারা সাথে সাথে টিভি স্ক্রলে দিয়ে দেবে যে ধানের শীষ এত ভোটে অমুক আসনে জয়লাভ করেছে। এই করে করে তারা 278 থেকে 80টি আসন, এই যে বারবার জাহেদ, তারপরে ওই বিরানি আলম, এরা বলছে না যে বিএনপি 280-র উপরে আসন পাবে। আমাদের মনে আছে 2008 সালে আওয়ামী লীগ ওই নির্বাচনের আগে এরকম বলে বেড়াতো যে 200-র উপরে আওয়ামী লীগ আসন পাবে। তার মানে তাদের সাথে ওই ডিলিংস হয়েছিল, তারা এতটা নিশ্চিত হয়ে গিয়েছিল। এখনো তারা বিএনপি বলছে তারা 280টার মতো আসন পাবে, মানে 250 প্লাস। তার মানে কি তাদের সাথে ডিলিংসটা এরকম হয়েছে। আর পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দিলাম, এইটা তারা করবে। এখন জামাত এবং এনসিপির লোকজন আপনারা কি করবেন, এখনো সময় আছে, ভাবুন। তবে আপাতত যে কথা, আপনাদের প্রত্যেকের কাছে মোবাইল ফোন রাখুন। যখনই বখাটেরা, সন্ত্রাসীরা আপনাদের উপরে, মা বোনের উপরে হামলা করতে যায়, আপনারা সাথে সাথে ভিডিও ধারণ করবেন, ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবেন। আর মা বোনদের একা একা আপনারা ভোট চাইতে পাঠাবেন না। তারা যদি মা বোনদের একা একা পায়, তাহলে এমনকি ধর্ষণের মতো ঘটনাও ঘটাতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না। এবং এই ব্যাপারে আমাদের বাংলাদেশের বর্তমান যে মিডিয়াগুলো আছে কেউ কোনো কথা বলবে না। তারা এই যে কাজী জেসিন একজন আছে, ওই যে যমুনা টিভির নিকোল আছে, এরা সব এক ঝাঁকের কই, এরা কেউ কিচ্ছু বলবে না। এরা এইটাই চাচ্ছে। এবং এইখানে আপনি যদি হয়তো একজন বিএনপির কোনো নেতা আপনার কোনো নারীকে, জামাতের কোনো নারীকে ধর্ষণ করছে, আপনি যদি যে ওই সময় হাতে নাতে ধরে বিএনপির ওই বখাইটিকে, ওই সন্ত্রাসীকে যদি পাশার উপরে একটা লাথি মারেন, তাহলে আপনার ওই লাথি মারার খবরটা প্রকাশ হবে, ওই ধর্ষণের খবর কিন্তু প্রকাশ করবে না। এরকম পরিকল্পনা নিয়ে তারা সামনে আগাচ্ছে। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী নিউজ না হাজির হবো আজকের মতো, পর্যন্তই। আল্লাহ হাফেজ।